ক্লিক করুন। আর মা দরজা খুললো। যেই ঘরে ঢুকলাম অমনি রেডিও চালু। বাসায় ঢুকতে আম্মু বলল, এতক্ষণে আসার সময় হলো নবাব জাদার? পিছন থেকে কে এসেছে ভাইয়া, এরকম ভাবে বললো। ও বলতে ভুলে গেছি, আমাদের বাসায় একটা পেতনি আছে, মানে আমার ছোট বোন। সব সময় আমাকে বাঁশ দেওয়ার জন্য রেডি। আমার বোনের নাম মিলি। তা ভাইয়া, এই শীতের মধ্যে ঘামিয়ে গেছিস কিভাবে? কই না তো। এই মিথ্যা কেন বলস? তুই তো সত্যি ঘেমে গেছিস। আসলে আম্মু হয়েছে কি, আমাকে বলতে না দিয়ে। দেখো তোমার ছেলে আবার কোথায় কি গন্ডগোল পাকিয়ে আসছে। এই পেতনি, একদম ভালো কথা বলবি না। এই কি বললি? আমি পেতনি? তবে রে। এই বলে আমার দিকে তেড়ে আসতে লাগলো। হঠাৎ আম্মু ধমক দিয়ে বলল, এই তোরা থামবি? আম্মু ক্ষুধা লাগছে, খাবার দাও। সারাদিন তো শুধু খাই খাই, কাজের ধারে কাছেও নাই। ডায়লগ বন্ধ করে খাবারটা দাও না। তারপর খেয়ে দিয়ে আমার রুমে আসলাম। এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর সব বন্ধুকে ফোন দিয়ে লিটন কাকা চায়ের দোকানে আসতে বললাম। আমি গিয়ে দেখলাম সবাই চলে এসেছে, শুধু আমিই বাদে। কিরে, কেমন আছিস? রিফাত, শাওন, নয়ন, ইমরান, শিহাব আমার বন্ধু, কিন্তু রিফাত আমার সবচেয়ে কাছের বন্ধু। ভালো আছি, তোরা কেমন আছিস? সবাই একসাথে বলে উঠলো, ভালো আছি। তা বল, তোর কি খবর? তারপর ওদেরকে সকালের ঘটনা খুলে বললাম। ওরা আমার জানে জিগার দোস্ত, ওদেরকে না বলে পারি, কিন্তু হারামিগুলো সব শুনে হাসাহাসি শুরু করে দিল। দোস্ত, ওই মায়া খুব ডেঞ্জারাস, তোর কপালে খারাপই আছে। আমি ভাব নিয়ে বললাম, দেখা যাবে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। কিরে, তোর পড়ালেখা কেমন চলছে? আমার বাবার নাম রাফসানুল হক। তিনি একজন টপ মানের বিজনেসম্যান। পড়াশোনার কি হাত পা আছে যে চলবে? ভালোই চলছে বাবা, ভালোই চলছে। তারপর আরো কিছু কথা বলে রুমে চলে আসলাম। ভাবলাম যে করেই হোক নিধিকে আপন করে পেতেই হবে। পরক্ষণে আবার ভয় হতে লাগলো, যে ডেঞ্জারাস মাইয়া কি না কি করে বসে। এইভাবে ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো শরীরে পানির অনুভবে। আমি ভাবছি ছাদ ফুটো হয়ে গেছে হয়তো, তাই চিৎকার দিলাম, আম্মু গো, ছাদ ফুটো হয়ে গেছে গো। এইবার দিলাম দৌড়। হঠাৎ লক্ষ্য করলাম কেউ বিছানার পাশে মিটি মিটি করে হাসছে। আবার আর বুঝতে বাকি রইল না একটা মিলির কাজ। আমি কি ওর কান ধরে বললাম, এই ডাইনি, আমার ভিজালি কেন? তোকে কলেজে যেতে হবে না, তোকে ডাকছি, তুই উঠিস নাই কেন? তাই বলে তুই ভিজিয়ে দিবি? কথা না বাড়িয়ে খেতে আয়, আম্মু অপেক্ষা করছে। বেয়াদ্দপ মাইয়া। কি আর করা, ফ্রেশ হয়ে খেয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজ গেট দিয়ে ঢোকার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। অতঃপর দুজনেই পড়ে গেলাম। আমি উঠে যখন নিচে তাকালাম, আমার চোখ তো ছানা বড়া, কারণ নিচে দেখি নিধি আপু পড়ে রয়েছে। ওই শয়তানি ছেলে, আমাকে টেনে তোল। আমি নিধি আপুকে হাতটা বাড়িয়ে দিলাম। এই প্রথম ভালোবাসার মানুষের হাতে ছোঁয়া পেলাম। নিধি আপু আমার হাত ধরে উঠে এলো। আমার জন্য একটা অনুভূতি হলো। ওই ছেলে, ধাক্কা দিলি কেন? চোখে দেখতে পাস না? আমি ইচ্ছে করে দিছি নাকি? আমি আপনাকে দেখি তো নাই। একে তো অন্যায় করেছিস, আবার বড় বড় কথা। তুই কোন ক্লাসে পড়িস রে? এটা সেকেন্ড ইয়ারে। আমি অনার্স সেকেন্ড ইয়ারে। সো আমি তোর সিনিয়র, আমাকে আপু বলে ডাকবি। এর মধ্যে নিধি কিছু বান্ধবী মিতু, শিলা, আনহা আসে। কি হয়েছে রে নিধি? আর বলিস না, আমার সাথে বেয়াদবি করেছে। এই, কালকের আর আজকের জন্য 10 বার কানে ধরে উঠবোস কর। মানে? তুই শুরু করবি না? এই মিতু, তোরা শুরু কর। এই না না, কি আর করা, মেয়েদের হাতে মার খাওয়াচ্ছে, কান ধরে ডুবাস করলাম। ওদিকে আমার হারামি বন্ধুগুলো গাছে নিচে বসে সব দেখছে আর হাসাহাসি করছে। এই ছেলে শোন, তোর নাম কি? সিয়াম মাহমুদ। আচ্ছা যা। আমি সোজা হারামি বন্ধুগুলো কাছে চলে আসলাম। এই নিধি, ছেলেটা অনেক কিউট রে। এই, তোরা চুপ করে ক্লাসে চল। এইদিকে আমার হারামিগুলা, তোকে আগেই বলেছিলাম ও খুব ডেঞ্জারাস মেয়ে। আরে আমি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি নাকি? আবার মন মেজাজ খারাপ হয়ে গেল, তাই ক্লাস না করে বাড়ির দিকে হাঁটা দিলাম। কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। কে রে, এত তাড়াতাড়ি এলিছি? ভালো লাগছিল না। যা ফ্রেশ হয়ে নে, আমি খেতে দিচ্ছি। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে নিচে গেলাম। এই শিয়াম, যা তো একটু বাজার করে নিয়ে আয়। আব্বু ব্যস্ত থাকায় আমাকেই বাজার করতে হয়। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি নিধি আপু আসছে। আমি ভাবলাম আজই আপুকে মনের কথা বলে দেব। নিধি আপু কেমন আছেন? ভালো। আপু একটা কথা বলার ছিল। বল, কি বলবি? আপু, আমি তোমাকে ভালোবাসি। তোর লজ্জা করে না? সিনিয়র আপুকে প্রপোজ করছিস? এই বলে চলে গেল। আমিও শপথ করলাম, ওকে তো আমি আমার প্রেমের জালে ফাঁসাবই। আমি বাজার করে চলে আসলাম বাসায়। তারপর চলে গেলাম সেই আড্ডার খানায়।
বন্ধুদেরকে এই কথা বলতেই তো হাসাহাসি শুরু করে দিল। এইভাবে প্রতিদিন নিধি আপুকে প্রপোজ করতাম আর প্রতিদিন হিসেবে 2টো করে চড় খেতাম। একদিন আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, হঠাৎ দেখি আপু পড়ে যাচ্ছিল। আমি গিয়ে আপুকে ধরলাম। আপু আমার শরীরের সাথে একদম মিশে গেছে। আপু নিজেকে ছাড়িয়ে নিয়ে আমাকে 3টা চড় দিল আর বলল, লুচ্চা বদমাস, তোকে কত বলেছি আমার কাছে আসবি না, তোর লজ্জা করে না তারপরেও আসিস। এই বলে নিধি চলে গেল। আমি নির্জন জায়গায় এসে ভাবলাম, আসলেই তো আমার তো কোনো লজ্জাই নাই। না হলে শত অপমানের পরে ওকে প্রপোজ করি। আমি ভাবলাম ওকে আর ডিস্টার্ব করবো না। আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দিলাম এক ঘুম। কিছু না খেয়েই বাইরে চলে আসলাম। মা অবশ্য খেতে বলছিল। আমি সোজা চলে আসলাম লিটন কাকার দোকানে। এমনিতে সিগারেট খায় না, আজ কারোর সাথে কথা না বলে একটা সিগারেট ধরালাম। কিরে, আমি যা দেখছি তোরাও কি তাই দেখতে পাচ্ছিস? সবাই একসাথে বলল, হ্যাঁ রে, ভদ্র ছেলে দেখি সিগারেটও খায়। তোর কি হয়েছে আমাদের বলবি তো? না, কিছু হয়নি। তারপর ওদের জোড়াজুড়িতে সব বললাম। ও কিভাবে আমাকে লুচু বলতে পারলো? তোকে আগেই বলেছিলাম ও খুব ডেঞ্জারাস মেয়ে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। তারপর থেকে খাওয়া নেই নাওয়া নেই, কেমন যেন অগোছালো হয়ে গেছি। আমি নিজেও জানি না। এদিকে নিধি কলেজে গেলে কেউ তাকে ডিস্টার্ব করে না। প্রথম প্রথম তার ভালো লাগলো, পরে সিয়ামকে মিস করতে থাকে। একদিন মিলি সিয়ামের ঘরে এলো। ভাইয়া একটা কথা বলতাম। মিলি? ও হ্যাঁ, বল। ভাইয়া আমি কিন্তু জেনে গেছি তুমি কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছ। নিজেকে কষ্ট দিচ্ছি মানে? রিফাত ভাইয়া সব বলেছে। ও আচ্ছা। ভাইয়া তুমি ভেঙে পড়লে চলবে না, ওই মেয়েকে দেখিয়ে দিতে হবে আমার ভাইয়াও কোনো কিছুতে কম না। তুই কি বলতে চাইছিস মিলি? আমি বলতে চাচ্ছি তুমি আগের মতো কলেজে যাবা, হাসি খুশি থাকবা। একটু ভেবে বললাম, আবার পেতনি বোনটা বলেছে, আমি কি তার কথা ফেলতে পারি? যা দুষ্টু ভাই আমার। তারপর আমি দিলাম এক ঘুম। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। দেখি নিধিও 3-4 জন মিলে আড্ডা দিচ্ছিল। আমি পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিলাম। তারপর নিধি যা করলো তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ নিধি আপু এসে আমাকে সিয়াম বলে জড়িয়ে ধরলো। এই, আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমায় এইভাবে জড়িয়ে ধরলেন কেন? এগুলো কি করতেছো সিয়াম? আমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল। আমার ভালো লাগছিল, কিন্তু পরক্ষণে মনে পড়লো ওর জন্য আমাকে কতই অপমান সহ্য করতে হয়েছে। তাই নিজেকে ছাড়িয়ে নিয়ে নিধি আপি 2 গেলে 2টি চড় দিয়ে চলে এলাম সেখান থেকে। নিধি আপু সেখানে হাঁ করে দাঁড়িয়ে রইল। সে হয়তো এমনটা আশা করেনি। আমারও খারাপ লাগছিল, কিন্তু কি আর করার, আমিও তো কম থাপ্পড় খাইনি। আমি চলে গেলাম ক্যান্টিনে। গিয়ে দেখি হারামিগুলো কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। কিরে, আমাকে রেখে আড্ডা দেওয়া হচ্ছে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো। কিরে সিয়াম, ঘর থেকে বের হয়েছে বুঝি? ফাজলামি বাদ দিয়ে বল, তোদের অবস্থাটা কি? আমাদের আবার অবস্থা তো এখন তোর। মানে কি হয়েছে বলবি তো? নিধি আপু মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে। তুই এই কয়দিন আসস নাই, নিধি আপু তোকে পাগলের মতো খুঁজেছে। ওদেরকে আমি থামিয়ে সকালের ঘটনাগুলো বললাম। সিয়াম, তুই না ওকে ভালোবাসিস, তাহলে তুই কিভাবে এটা করতে পারলি? আরে, আমি এখনো ওকে ভালোবাসি। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি ওকেও একটু কষ্ট দিতে চাই। আমার কাছে একটা আইডিয়া আছে। বল, কি আইডিয়া? অন্য একটা মাইয়ার সাথে তোর প্রেমের অভিনয় করতে হবে, এতে আপু জেলাস ফিল করবে। বুঝলাম, কিন্তু মেয়ে পাবো কোথায়? আরে চিন্তা করিস না, আমার চাচাতো বোন আছে এই কলেজে, ওকে বলে দিব। আচ্ছা চল, ক্লাসে চল। ক্লাস শেষে শিহাব তার চাচাতো বোনের সাথে কথা বলিয়ে দিয়ে সব তাকে বুঝিয়ে দিল। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি রুমে বসে আছি, হঠাৎ মিলি আসলো। ভাইয়া কেমন কাটলো কলেজ? তারপর আমি মিলিকে সব খুলে বললাম। আইডিয়াটা ভালো, এখন ঘুমা। তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তাড়াতাড়ি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় রিমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রিমি হলো সিহাবের চাচাতো বোন। বাইকের পিছনে রিমিকে নিয়ে যখন ঢুকলাম, তখন নিধি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। নিধি আমাদের হাত ধরে হাঁটতে দেখে দৌড়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। এই মেয়ে, ওর হাতটা ছাড়ো। আরে জানু, ওসবের কথায় কান দিও না, চলো আমরা ওই গাছতলাতে গিয়ে বসি। নিধি এসে আমার হাতটা ধরে বলল, সিয়াম তুমি এমন করছো কেন? আমি ওর হাতটা ছাড়িয়ে একটা চড় মেরে চলে আসলাম। আসার সময় রিমিকে বললাম, আজ আর অভিনয় করতে হবে না, ছুটির পর বাড়ি চলে যাও। আমি চলে এলাম আমার বন্ধুদের কাছে। কি রে, তোর কেমন আছিস? তা বল, তোর খবর কি? তারপর ওদেরকে সকালের ঘটনা সব বললাম। তাহলে আমার বুদ্ধি কাজে লাগছে। এদিকে নিধি, এটা কি হলো? আমাকে এত অপমানের বদলা আমি নিবই।
কিন্তু কিভাবে? সিয়ামকে আজই বিয়ে করব। কিভাবে? তাহলে শোন আমার প্ল্যান। প্ল্যান তো ভালোই, এখন তোর ভাইয়াকে ফোন কর। ভাইয়া একটু আমাদের কলেজে আসো তো। ওকে। শাকিল নিধির বড় ভাই, তার বোনের জন্য সব করতে পারে। আমি তো নিধির প্ল্যান জানি না, আমি খুশি মনে ক্লাস করছি। নিধির ভাইয়া কলেজে চলে এলো। বল নিধি, কোনো সমস্যা? ভাইয়া আমি আজ বিয়ে করব। মানে? ছেলেটা রাজি না, ওকে কিডন্যাপ করে আমাদের গোডাউনে আটকে বিয়ের ব্যবস্থা করো। আর বাবাকে রাজি করার দায়িত্ব তোমার। আমি এটা করতে পারবো না। তাহলে তোমার বোনের মরামুখ। থাম, তুই গিয়ে রেডি হয়ে পুরনো গোডাউনে যা, আমি ব্যবস্থা করছি। ওকে আমার সুইট ভাইয়া। আমি কলেজ ছুটির শেষে বাইক নিয়ে রাস্তায় বের হলাম। একটু নির্জন রাস্তাতে আসতেই তিনটা ছেলে আমার পথ আটকালো। কিছু বুঝে ওঠার আগেই আমাকে অজ্ঞান করে ফেললো। আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে একটা ভাঙ ঘরে আবিষ্কার করলাম। সামনে দুজন লোককে দেখতে পেলাম। একজন আমাকে চোখ খুলতে দেখে বলল, আফামনি, ভাইয়ার জ্ঞান ফিরেছে। আমি কারো আসার শব্দ শুনছি। আমি দরজার দিকে তাকালাম। আমি কাকে দেখছি? নিধি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আমার হাত পা বেঁধে রাখায় বাধা দিতে পারলাম না। আমাকে এইভাবে বেঁধে নিয়ে আসার কারণটা কি? আগের ব্যবহারের জন্য সরি সিয়াম, এখন আমাকে বিয়ে করে নাও। নিধি যে বিয়ে করতে বলবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এসব কি বলছো আপু? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোর কোন কালের আপু লাগি রে? আর কি বললি, বিয়ে করতে পারবি না? তোর বাপ করবে। আমি রেগে গিয়ে বললাম, তা আমার বাপকেই ডেকে আনুন না। ফজলামি বাদ দিয়ে বল, বিয়ে করবি নাকি করবি না? না, করবো না। এই স্বপন, পিস্তলটা দে তো। একজন এসে নিধির হাতে একটা পিস্তল দিয়ে গেল। পিস্তলটা আমার মাথায় ঠেকিয়ে নিধি আপু বলল, এবার বল, বিয়ে করবি কি করবি না? আমি ভাবলাম যে ডেঞ্জারাস মাইয়া, বেশি বাড়াবাড়ি করলে গুলি চালিয়ে দেবে। আচ্ছা আমি রাজি। ভাইয়া তুমি কাজী ডাকো, ও বিয়ে করতে রাজি হয়েছে। একটু পর শাকিল ভাইয়া কাজে নিয়ে এলো। আমার হাত পায়ের বাঁধনটা খুলে দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। নিধি কোথায় যেন গেল, আবার আধ ঘন্টা পরে ফিরে এলো। আমি নিধি আপুর দিকে তাকিয়ে থক হয়ে গেলাম। লাল বেনারসিতে একদম পরীর মতো লাগছে। একটা ব্যাগ নিয়ে আমার কাছে আসলো। এই নাও, এটা ওই রুম থেকে পড়ে এসো। আমি দেখলাম ওর ভিতরে শেরওয়ানি। আমি শেরওয়ানি পরে বাইরে এলাম। অবশেষে রাত 10টার মধ্যে বিয়েটা হয়ে গেল। এখন আমরা থাকবো কোথায়? কেন, তোমাদের বাড়িতে? না না, আমি পারবো না। বিয়ে যখন করেছো এখন বাড়িতে নিয়ে যাবা, না হলে একদম মাইরা ফেলবো। এ তো ভালো জ্বালায় পড়লাম। আচ্ছা দেখছি কি করা যায়। আমি মিলিকে ফোন দিলাম। মিলি, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে ভাইয়া? আমি বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? নিধি আপুকে। আমাদের জানানোর দরকার মনে করলে না? আরে আমি জানি নাকি, প্ল্যান অনুযায়ী অভিনয় করার পর আমাকে কিডন্যাপ করে নিয়ে হুমকি দিয়ে বিয়ে করে। আচ্ছা আমি মা বাবাকে সামলাচ্ছি, তুই ভাবিকে নিয়ে বাড়িতে আয়। আচ্ছা। আমি নিধির কাছে এসে বললাম, চলো বাড়িতে যাই। নিধির ভাইকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল। শাকিল ভাই একটা গাড়ি ঠিক করে দিল। আমি গাড়িতে বসে ভাবলাম, কি করতে চেয়ে গেছিলাম আর কি যে হয়ে গেল। যাক, ভালোই হয়েছে। আমি তোকে বিয়ে করতেই চেয়েছিলাম, কিন্তু ওকে একটু শাস্তি দিতে হবে। ওকে প্রথম স্বামীর অধিকার দেব না। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে এলাম। এদিকে মিলি বাবা মাকে সব বলে দিয়েছে। বাবা আমার ওপর তো রেগে আছে, কারণ আমি কাউকে পছন্দ করি বললেই পারতাম। বাকিটা বাবার দায়িত্ব ছিল। আমি কলিং বেল বাজালাম। মিলি দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখি বাবা মা দাঁড়িয়ে। নিধি গিয়ে বাবা মাকে সালাম করলো। পরিবেশ ঠান্ডা, তার মানে মিলি বুঝিয়ে বলেছে। তাই আমি ঘরে ঢুকতে গেলাম। অমনি বাবা বলল, তুমি ঘরে ঢুকছো কেন? তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ। তুমি এসব কি বলছো? তাহলে ওরা এখন যাবে কোথায়? বৌমা তুমি ঘরে এসো। নিধিকে আম্মু আর মিলি নিয়ে গেল। অমনি আব্বা ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। আমি ভাবলাম এইটা কি হলো। আমি কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকার পর আম্মু এসে দরজাটা খুলে দিয়ে বলল, আয় বাবা, ঘরে আয়। তুই যে এমন একটা কাজ করবি তা তোর আব্বা ভাবতে পারিনি, তাই একটু রেগে আছে। আমি ঘরে ঢুকতে ভাবলাম, মিলি তাহলে কিডন্যাপের ব্যাপারে কিছু বলেনি। আমি সোজা আমার রুমে চলে এলাম। গিয়ে দেখি রুমটা মিলি কিছুটা সাজিয়েছে, আর নিধি খাটের উপরে বসে রয়েছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। মিলি রুমে আসলো। ভাইয়া ভাবিকে নিয়ে খেতে আয়। আমি খাবো না, ওকেই নিয়ে যা। আমিও খাবো না। ভাবি, ভাইয়াকে দেখে রেখো। এই বলে মিলি দৌড় দিল, আর নিধি মুচকি হাসছে। আমি সেদিকে খেয়াল না করে একটা বালিশ এনে সোফায় ঘুমিয়ে পড়লাম। নিধি বিছানা ছেড়ে উঠে এসে বলল, এই তুমি এখানে ঘুমিয়েছো কেন? আমি আমার ইচ্ছা মতো ঘুমাবো, তাতে আপনার কি? আমরা এখন স্বামী স্ত্রী, তাই একসাথে ঘুমাবো। আমি ধমক দিয়ে বললাম।
আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, তাই স্বামীর অধিকার ফলাতে আসবেন না। নিধি ধমক খেয়ে চুপ করে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মিলি দরজা ধাক্কা দিচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে বিছানায় বালিশ রেখে নিধিকে ডাকতে গেলাম। কি হয়েছে, এত সকালে ডাকছো কেন? বাইরে মিলি ডাকছে, গিয়ে দরজাটা খুলুন। নিধি গিয়ে দরজাটা খুলে দিল। কি ভাবি, এখনো ঘুমাচ্ছ? ভাইয়া বুঝি সারা রাত ঘুমাতে দেয়নি? নিধি শুনে মুচকি হাসছে। আমি গিয়ে মিলির কান ধরে বললাম, বেশি পাকনামো না করে বল, কি বলবি? তোমাদের দুইজনকে বাবা ডাকতেছে, ফ্রেশ হয়ে নিচে আসো। আচ্ছা যা। ওয়াশরুমটা কোন দিকে? আমি ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে রিফাতকে একটা ফোন দিলাম। রিফাত, আজকে কলেজ যাবি না? হ্যাঁ যাব। না, যাওয়া লাগবে না। সবাইকে নিয়ে লিটন কাকা চায়ের দোকানে আয়। কিন্তু কেন? আরে আগে আয় না, তারপর বলছি। আচ্ছা। একটু পর নিধি ওয়াশরুম থেকে বের হলো। আমি তো ওর থেকে চোখই ফেরাতে পারছি না। নিধিকে হালকা সাজে অপূর্ব লাগছে। আমি এক দৃষ্টিতে চেয়ে আছি। নিধি আমার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এভাবে কি দেখছো? নিধির কথায় আমার ঘোর কাটলো। কই কিছু না তো। হয়েছে, এবার চলেন নিচে যাওয়া যাক। খেতে এসে নিধি আমার সামনে চেয়ারটা টেনে বসলো। বাবা আমাকে বললেন, শ্যাম, তুই এভাবে কাজটা ঠিক করিসনি, আমাকে বললেই হতো। বাবা আমি থাক, আর বলতে হবে না। বৌমা, তোমার পরিবারে কে কে আছে? আমি, আমার ভাই ও বাবা। তোমার মা নেই? না, বাবা। আমার মা আমি ছোট থাকতে মারা গেছে। এই পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি আছি না, তোর মা। আচ্ছা, তোমরা দুজন কি একই কলেজে পড়ো? হ্যাঁ বাবা, ও আমার 2 বছরের সিনিয়র। কি? আচ্ছা ঠিক আছে, তোদের 2-3 দিন কলেজ যাওয়ার দরকার নেই। তারপর আমি চলে এলাম লিটন কাকার দোকানে। গিয়ে দেখি সবাই হাজির। কিরে, তোরা কেমন আছিস? আগে বল, কলেজ বাদ দিয়ে এখানে ডাকলি কেন? কিভাবে যে বলি তোদের কথাটা। আরে বলে ফেল। আসলে আমি বিয়ে করে ফেলেছি। সবাই একসাথে বললো, হ্যাঁ বিয়ে করে ফেলেছিস আমাদের না জানিয়ে? আরে বেটা, আমি জানতাম নাকি যে আমার বিয়েটা? তুই জানতি না মানে? আরে মানে সব হয়েছে তোদের জন্য। তোদের কথা শুনে অভিনয় করার পর নিধি অত্যন্ত রেগে যায় আর আমাকে কিডন্যাপ করে হুমকি দিয়ে বিয়ে করার রীতিমতো। নিধি আপু যে এরকম করবে তা তো আমরা ভাবতেই পারি নাই। ওসব বাদ, এখন আমাদের ট্রিট চাই। আমার সর্বনাশ করে আবার ট্রিট চাওয়া হচ্ছে। তুই দিবি কিনা বল। কি আর করা, ওদেরকে খাইয়ে বাড়িতে চলে আসলাম। বিকেলে আমি রুমে বসে আছি, তখন নিধি আসলো রুমে। চলো না একটু বাইরে ঘুরে আসি। পারবো না। নিধি চলে গেল রুম থেকে। একটু পর আবার আসলো রুমে মাকে নিয়ে। এই শিয়াম, নিধিকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আয় তো। মা, আমার ভালো লাগছে না। আমি কোনো কিছু শুনতে চাই না। আমি সে কখন রেডি হয়ে বসে আছি, নিধি এখনো রুম থেকে বের হচ্ছে না। আজ কি হবে? নিধি বাথরুম থেকে বের হলো একটা নীল শাড়ি পরে। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে আছে। আমার তো হাসি পাচ্ছে। প্লিজ শাড়ির কুচিটা ঠিক করে দিন না। না না, আমি পারবো না। প্লিজ। আমি নিধির কুচিটা ঠিক করে দিলাম। যখন ওর পেটে গুঁজে দেবো তখন ওর পেটে আলতো করে ছোঁয়া লাগে। নিধি কেঁপে উঠলো। আমি উঠে নিধির দিকে তাকালাম। নিধিকে নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে। এভাবে কি দেখছো? কই কিছু না তো, চলো। তারপর বাইরে এসে একটা রিক্সা ডাকলাম। রিক্সা চলতে শুরু করলো। নিধির চুলগুলো খোলা বাতাসে আমার মুখে এসে লাগছে বারবার। আমি যতই সরে বসছি নিধি ততই চেপে বসছে। এই আপনার সমস্যা কি? এমন করছেন কেন? কি করতেছি? এইভাবে চেপে বসলে তো আমি পড়ে যাব। তো আপনি ওদিকে সরছেন কেন? আমার তো তোমার কাঁধে মাথা রাখতে ইচ্ছে করছে। এত আলগা ফিরে দেখাবে না, তাহলে কিন্তু চলে যাব। আর এমন হবে না। রিক্সা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ নিধি বলে উঠলো, আমাকে আপনি করে বলেন কেন? তুমি করে বলা যায় না? আপনি আমার সিনিয়র, আপনাকে তুমি করে বলতে পারবো না। এখন তো আমরা স্বামী স্ত্রী। আমি মানি না। আর আপনার পেঁচাল বাদ দেন, না হলে কিন্তু আমি চলে যাব। নিধির মনটা খারাপ হয়ে গেল। রিক্সাটা একটা নদীর ধারে এসে থামলো। আমরা দুজনে দাঁড়িয়ে নদী দেখছি, কেউ কারোর সাথে কথা বলছি না। নিধির মুখে রোদ পড়ছে, মুখটা জল জল গল করছে, চুলগুলো বাতাসে উড়ছে। ইচ্ছে করছে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরতে, কিন্তু তার করা চলবে না, কারণ ওকে একটু শাস্তি দিতে হবে। আরো কিছু সময় থেকে আমরা বাড়ি চলে এলাম। সেজন্য আমি সোফায় ঘুমালাম। পরের দিন একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজ থেকে কলেজে যেতে হবে। উঠে দেখি নিধি এখনো ঘুমাচ্ছে। ওকে ঘুমন্ত অবস্থায় পুরো নিষ্পাপ শিশুর মতো লাগছে।
ওকে ডেকে ডেকে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে গেলাম। সিয়াম, তুই আর নিধি একসাথে কলেজে যাবি। বাবা ও একা যেতে পারবে না। আমি কোনো কথা শুনতে চাই না। খেয়ে রুমে এসে নিধিকে বললাম, আমি নিচে আছি, তাড়াতাড়ি আসেন। আমি গাড়িতে এসে বসে আছি, নিধি এসে দাঁড়িয়ে আছে। কি হলো, উঠছেন না কেন? আপনার বাইক বের করেন, আমি বাইকে যাব। না, আমি বাইকে যাব না। তাহলে বাবাকে ডাকি? তার প্রয়োজন নেই, আমি বাইক নিয়ে আসলাম। ওঠেন, আর একটু সরে বসবেন, নাহলে কিন্তু নামিয়ে দেবো। ঠিক আছে। তারপর বাইকটা স্টার্ট দিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে আমাদেরকে একসাথে দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গেল। রিফাত এসে বলল, কি রে, আর ভাবি কেমন আছেন? ভালো। আর আমাকে ভাবি বলে ডাকবে, অনেক ভালো শোনায়। এই রিফাত, ওকে একদম ভাবি বলে ডাকবি না। কেন? ওকে আমি বউ হিসেবে মানি না, ও আমাকে জোর করে বিয়ে করেছে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সিয়াম। বাড়াবাড়ি হচ্ছে মানে? যা সত্যি তাই বলছি। নিধি রাগ করে কলেজ থেকে বের হয়ে গেল। সিয়াম, তুই এটা কি করলি? কি করেছি মানে? ও কি আমায় কম কষ্ট দিয়েছে? ওসব ভুলে গিয়ে ভাবিকে মেনে নে। মন থেকে তোকে মেনে নিয়েছি, এখন বাইরে থেকে একটু জ্বালাতে হবে না? আরে এসব কিছুই সিরিয়াস না, সবই ফাজলামি। ওকে একটু বোঝাতে হবে না কাছের মানুষকে না পাওয়ার কষ্টটা? আমি ওকে অনেক ভালোবাসি। হয়েছে, অনেক ভালো অভিনয় করেছো, এখন ক্লাসে চলো। আমি আর রিফাত ক্লাসে চলে এলাম। এদিকে নিধি বাসায় এসে কলিং বেল দিল। আম্মু এসে দরজাটা খুলে দিয়ে বলল, কি রে মা, এত তাড়াতাড়ি চলে এলে কেন? মা, ভালো লাগতেছিল না, তাই চলে এলাম। আচ্ছা আয়, রেস্ট নে। মা, মিলি কোথায়? ও ওর রুমে আছে, তুমি যাও। নিধি মিলির রুমে চলে গেল। কেমন আছো মিলি? ভালো আছি ভাবি, বসো। তুমি কেমন আছো? আছি কোনো রকম। তোমার ভাই তো আমাকে মেনে নিতে পারো নাই, তাই তো? হ্যাঁ, তবে তুমি কিভাবে জানলে? আমি আরো অনেক কিছু জানি। মানে? ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তুমি তাকে অনেক অপমান করছো, তাই একটু তোমাকে কষ্ট দিতে চাই। তাহলে এই কথা? প্লিজ ভাবি, আমার কথা আবার ভাইয়াকে বলো না। আমি কলেজ ছুটি শেষে বাড়ি চলে এলাম। কলিং বেল দিতেই আম্মু দরজাটা খুলে দিল। কি রে, নিধিকে তুই বাড়িতে নিয়ে আসলি না কেন? ও আমাকে বলে আসেনি, আমি ডাহা মিথ্যা কথা বললাম। আমি রুমে চলে এলাম, এসে দেখি নিধি রুমে নেই, তাই আমি খাটে এসে দিলাম এক ঘুম। নিধি মিলির রুম থেকে এসে দেখে সিয়াম খাটের উপর ঘুমিয়ে আছে। নিধি ভাবলো এই তো সুযোগ। নিধি গিয়ে সিয়ামের বুকের উপর ঘুমিয়ে পড়লো। সিয়াম ঘুম থেকে উঠে বিকেলে বুকের উপর ভারী কিছু অনুভব করে। সিয়াম চোখ মেলে তা দেখে অবাক হয়ে যায়, কারণ তার বুকের উপর নিধি ঘুমিয়ে পড়েছে। সিয়ামের ভালো লাগছিল, তারপর নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, যার ফলে নিধির ঘুম ভেঙে গেল। তুমি এইভাবে আমাকে ধাক্কা দিলে কেন? তাহলে আপনি আমার বুকের উপরে শুয়ে আছেন কেন? আমি আমার স্বামীর বুকে ঘুমিয়েছি, আর কি? আমি এই বিয়েটা মানি না। তাতে আমার কি, আমি তো মানি। দেখ, কথা বলাই ভুল। এই বলে রুম থেকে বের হয়ে গেল সিয়াম। নিধি মনে মনে বলল, কে বলতো খেলা শুরু, আমাকে কষ্ট দেওয়ার প্ল্যান। রাতে খেয়ে আমি রুমে গেলাম। আমি যেই বালিশ নিয়ে সোফায় যাবো অমনি নিধি বলে উঠলো, খাটে এসে ঘুমান। বলছিলাম স্বামীর অধিকার ফলাতে আসবেন না? আমার ভয় করতেছে তো। আমি বললাম তো পারবো না। সিয়াম, তুমি কিন্তু আমাকে আগের নিধির মতো দেখবে। মানে? নিধি খাট থেকে নেমে এসে আমাকে আলতো করে জড়িয়ে ধরেছে। তার ঠোঁট দুটো আস্তে আস্তে আমার কাছে নিয়ে আসছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। আমি কিছু বলার আগে আমার ঠোঁটের সাথে তার ঠোঁটটা মিলিয়ে দিল। 5 মিনিট পর যখন ছাড়লো তখন আমরা দুজনেই হাঁপাচ্ছি। এটা কি করলেন? মেরে ফেলবেন নাকি? হ্যাঁ, কথা না শুনলে মেরেই ফেলবো। মানে? এখন চুপচাপ খাটে গিয়ে ঘুমাও। পারবো না। নিধি বালিশের নিচ থেকে টান দিয়ে একটা ছুরি বের করে বলল, কি বললি? আবার বল। কই, আমি তো বললাম যাইতেছি। নিধি ছুরিটা রেখে বলল, চলো। নিধি আমার পাশে গিয়ে ঘুমালো। নিধি হঠাৎ আমার হাতটা ধরে বলল, আপনি এখনো আমার উপর রেগে আছেন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনার উপর কোনো রাগ নেই। তাহলে আমি তোমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমাকে আপনি আপনি করে বলেন কেন? এমনি ভালো লাগে না। তুমি যখন আপনি করে বলো, আবার তোমার বন্ধুর সামনে এমনভাবে কথা বললে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। নিধি এসব কথা আমার হাতটা শক্ত করে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কি বলবো, আমি নিজেই হারিয়ে ফেলেছি। আচ্ছা, আজ থেকে সবসময় আপনাকে তুমি করে বলবো, ঠিক আছে? তোমার সাথে কথাই বলবো না। তুমি আবার আপনি বললে। আর ভুল হবে না। নিধি আমার পিছন থেকে জড়িয়ে ঘুমালো। আমিও কিছু বললাম না। সকালে ঘুম ভাঙলো আমার মুখে পানি পড়ার জন্য। আমি চেয়ে দেখলাম নিধি এক হাতে কফি নিয়ে অন্য হাত দিয়ে তার চুল থেকে পানি ছেটাচ্ছে। তার চুলের ঘ্রাণ আমি মাতাল করে দিচ্ছে। তারপর নিজেকে সামনে নিলাম। তোমার কফি টেবিলে রেখে যাও।
নিধি কফি রেখে চলে গেল। আমি কফি খেয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখি নিধি আমার টেবিলে খাবার সাজাচ্ছে। আমি গিয়ে বসলাম। সবাই খাওয়া শুরু করলো। খাবার মুখে দিতে একটা অন্যরকম একটা ভালো লাগার স্বাদ পেলাম। অনেক ভালো রান্না তো, তাই বললাম, আম্মু আজকে রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে। আমার কথা শুনে নিধি, মিলি, আম্মু সবাই মুচকি মুচকি হাসছে। আমি কি জোকস বললাম? আমি কি হাসার কথা বলেছি যে তোমরা হাসছো? না মানে আজ মা রান্না করেনি, তাহলে কে রান্না করেছে? আজ ভাবি রান্না করেছে। তাই তো ভাবি, খাবার থেকে এরকম গন্ধ আসছে কেন? অবশ্য মোটেও গন্ধ আসছে না, খাবারটা অনেক ভালো হয়েছে, কিন্তু ওকে একটু জ্বালানোর জন্য বললাম আর কি। আমার এই কথা শুনে নিধি রাগ করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। কি রে শিয়াম, তুই এটা কি করলি? তোর জন্য মেয়েটা না খেয়ে চলে গেল। ভাইয়া কাজটা ঠিক হলো না। আমিও না খেয়ে চলে এলাম। বারান্দায় এসে ভাবতে লাগলাম, এইভাবে আর চলতে দেওয়া যাবে না, আমারও ভালো লাগে না। আজই কলেজ থেকে এসে নিধিকে আমার মনের কথা বলে দেব। আমি বাজারে গিয়ে কিছু জিনিস কিনে আনলাম। মিনিকে বললাম, আমরা বাইরে ঘুরতে বের হলে আমাদের রুমটা যেন সুন্দর করে সাজায়। আমি কলেজ থেকে এসে নিধিকে বললাম, নিধি চলো, তোমার জন্য কিছু শপিং করব। নিধি খুশি হয়ে বলল, আচ্ছা আমি রেডি হয়ে আসছি। আমি নিধিকে নিয়ে রিক্সা করে মার্কেটে গেলাম। নিধিকে কিছু কসমেটিক্স বাঁচতে দিয়ে আমি ফাঁকে নিধির জন্য একটা নীল শাড়ি কিনলাম। নিধিকে জানালাম না। আমি আরো কিছু কেনাকাটা করে নিধিকে নিয়ে বাসায় আসলাম। আমি নিধির হাত থেকে ব্যাগগুলো নিয়ে ওকে শাড়ির ব্যাগটা দিয়ে বললাম, এটা মিলির বাথরুম থেকে পরে নিচে আসো। এটা কি? খুললেই দেখতে পাবে। এই বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে, মিলি সবকিছু ঠিক মতো করেছিস তো? হ্যাঁ ভাইয়া করেছি, এখন আমাকে 5,000 টাকা বকশিস দাও। এইটুকু কাজ করে 5,000 টাকা চাওয়া? থাক, লাগবে না। এই নে টাকা, আগে থেকে রেখে দিয়েছি। তারপর নিধি নীল শাড়ি পরে নিচে আসলো। নিধিকে অসম্ভব সুন্দর লাগছিল। তারপর খাওয়া শেষে সবাই রুমে চলে গেল। আমি নিধিকে বললাম, চলো উপরে চলো। আমি নিধিকে নিয়ে রুমে ঢুকলাম। নিধি চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সারা ঘর ফুল ও জড়ি দিয়ে সাজানো, মাঝে বড় করে লেখা আই লাভ ইউ নিধি। নিধি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। আরে আরে করছোটা কি? দরজাটা খোলা রয়েছে, যে কেউ দেখে ফেলতে পারে। দেখো তাতে কি, আমি আমার স্বামীকে আদর করছি। আমি নিধিকে ছাড়িয়ে নিয়ে দরজাটা লাগিয়ে এসে খাটে বসলাম। নিধিও এসে আমার পাশে এসে বসলো, আমার কাঁধে মাথা রাখলো। আমার কি তোমার কোলে মাথা রেখে, আমি কি তোমার কোলে মাথা রেখে একটু শোবো? এটা বলার কি আছে? আমি নিধির কোলে মাথা রেখে শুয়ে আছি। হঠাৎ নিধি কেঁদে উঠলো। এই তুমি কাঁদছো কেন? তুমি জানো এই সুখের দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। সরি, আসলে ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা বোঝাতে তোমার সাথে এমন করেছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার উপর রেগে নেই। তারপর আমরা শুয়ে পড়লাম। নিধি আমার বুকে মাথা রেখে ঘুমালো। সকালে নিধির ডাকে ঘুমটা ভাঙলো। এত সকালে ডাকছো কেন? এখন সকাল 9টা বাজে, কলেজে যেতে হবে না? আমি ফ্রেশ হয়ে খেয়ে নিধিকে নিয়ে কলেজে রওনা দিলাম। কলেজে গিয়ে, নিধি চলো ওই গাছতলাতে বসি। চলো। আমরা বসে কথা বলছি, তখন রিফাত, শাওন, সিহাব সাথে রিমিও আসলো। ভাবি কেমন আছো? রাখো তোমার ভালো থাকা, আগে বলো এই মেয়ে এখানে কেন? আসলে ভাবি আমি বলছি ঘটনাটা। আরে এইসব বলার কি দরকার এখন? তুমি চুপ করো। আমি বলছি। তুমি কি বলবা? হ্যাঁ, আসলে আমার সাথে শিয়ামের কোনো সম্পর্ক নেই, আর আগেও ছিল না। তাহলে বাইকে করে আসা, হাত ধরে আসা, এসব কি? আসলে শিয়াম চেয়েছিল তোমাকে একটু কষ্ট দিতে, তাই আমি শিয়ামের সাথে অভিনয় করছি। কি? নিধি এসে আমার কলারটা ধরলো। সিয়াম, তুমি আমার সাথে এটা করতে পারলে? এটা কলেজ নিধি, কলার ছাড়ো, সবাই দেখছে। সরি। সে কলাটা ছেড়ে দিয়ে বলল, এইটুকুতেই তুমি এমন করছো? তাহলে তুমি আমাকে যে অপমান করেছো, আমার কি করা উচিত? সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি দেখলাম নিধির চোখে পানি। আমার খুব মায়া হলো। আমি নিধিকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমি কি আমার বড় বাপুর উপর রাগ করে থাকতে পারি? সবাই হেসে উঠলো। ওই কুত্তা, তুই কি বললি? তুমি তো তুই তুকারি করছো কেন? তুমি তো আমার সিনিয়র, তুমি তো তোমাকে আপু বলতে বলেছিলাম, মনে নেই? তাই নি। আচ্ছা আচ্ছা সরি, আমি তো মজা করছিলাম। হবে না, কানে ধরো। কি বলছো কি এসব? আমার হারামি বন্ধুগুলো তালে তাল মেলালো। আমাকে 10 বার কানে ধরে উঠবস করতে হলো। আর হারামি বন্ধুগুলো মজাও নিল। চলো সবাই রেস্টুরেন্টে যাব। কেন? আজকে সবাইকে আমি খাওয়াবো। আমরা সবাই একটা রেস্টুরেন্টে গেলাম। আজকের বিল দিল নিধি। সবাইকে বিদায় বলে আমি আর নিধি একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। রাতে খাবার টেবিলে খাবার খাচ্ছি, তখন বাবা আসলো। বৌমা, তোমার নাম্বারটা দাও। কেন? অনেকদিন যাবত ভাবছি, তোমাদের বিয়ের সময় তো কোনো অনুষ্ঠান হয়নি,
তাই একটা পার্টি আয়োজন করতাম। আর তোদের বন্ধু বান্ধবীদের জানিয়ে দিস, কাল রাতে পার্টি হবে। খাওয়া শেষে নাম্বার দিয়ে আমরা উপরে এসে শুয়ে পড়লাম। নিধি আমাকে জড়িয়ে ধরে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে বন্ধুদেরকে ডেকে পার্টির কথা বললাম। নিধি ওর বান্ধবীরা জানিয়ে দিল। সন্ধ্যায় নিধিদের বাড়ি থেকে নিধির বাবা, মা, ভাই এবং ওর কিছু কাজিনরা এলো। তারপর সবাই একসাথে রেস্টুরেন্টে গেলাম। আগে সবাই খেয়ে নিলাম, তারপর শুরু হলো নাচ। শালিকারা এসে ঘিরে ধরলো, বলে যে তাদের সাথে নাচতে হবে। এই না, ও নাচবে না, তুমি গেলে কিন্তু তোমার খবর আছে। আমি আর কিছু বললাম না। শালিকারা চলে গেল। দেখি হারামি বন্ধুগুলো দারুণ মজা করছে, আর আমি কিনা এখন বন্দি। পার্টি শেষে বাড়ি চলে এলাম। সবাই ক্লান্ত, তাই ঘুমিয়ে গেলাম। পরদিন রাতে ঘুমিয়ে আছি, তখন নিধি আসলো। সিয়াম একটা কথা বলেছিল। বলো। আমার না একটা বাবু লাগবে। হ্যাঁ? কি? না না, আমি এখন ওসব পারবো না। তোমাকে পারতেই হবে। এই, তুমি এই পিচ্চি ছেলের সাথে এমন করতে পারবে? নিধি কিছু বলার সুযোগ না দিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। দুজনেই সুখের সাগরে ডুবে গেলাম। কিছুদিন পর জানতে পারলাম নিধি প্রেগনেন্ট। আমি অনেক খুশি হয়েছিলাম। এরপর থেকে আমি, মিলি, মা ওর সেবা করি, ওকে কোনো কাজ করতে দিই না। অবশেষে নিধির কোল জুড়ে একটা ফুটফুটে কন্যার সন্তান আসে, আর তার নাম রাখা হয় সামিয়া।